ভূত কথা। Let there be fear. শুরু হয়ে গেছে ভূত কথা। সন্ধ্যা তখন ধীরে ধীরে রাত্রিতে ঘনীভূত হচ্ছিল। হুজুর কাঁচা রাস্তা ধরে চুপচাপ হেঁটে যাচ্ছিলেন। হুজুর হলেও তিনি তো আর 5টা মানুষের মতোই সাধারণ, তাই মনের মধ্যে একটি চাপা উত্তেজনা কাজ করছিল। আসলে কালা শিকদারের বাড়ি থেকে তার বাড়ি বেশি দূর না হলেও সেই প্রকাণ্ড তুলা গাছটি পড়ে। এদিকে কিছুক্ষণ আগেই এই তো তুলা গাছে থাকা শয়তান জিনটিকে তিনি বেধড়ক মারধর করে, দোয়া পড়ে, তদবির করে একটি ছোট্ট মেয়ের শরীর থেকে তাড়িয়েছেন। নিস্তব্ধ আতঙ্কটাকে যতটা সম্ভব দমন করে আরও কিছুটা পথ এগুনোর পর হঠাৎই শক্ত কিছুতে হোঁচট খেয়ে হুড়মুড়িয়ে পড়ে যান। এর ফলে অন্ধকার পথের শেষ সম্বল হাতে থাকা মিটমিট করে জ্বলা লণ্ঠনটা ছিটকে যায় হাত থেকে এবং সেটা কয়েক ফুট দূরে গিয়ে পড়ে। যদিও সেদিন পূর্ণিমা, তাই আশেপাশের পরিবেশটা রূপালী চাঁদের আলোয় কয়েক মুহূর্তের মধ্যেই মোটামুটি ঠাহর করা যাচ্ছিল এবং তাতেই রাস্তার বাম পাশের প্রকাণ্ড শতাব্দী প্রাচীন তুলা গাছটিকে দেখে হুজুর ভয়ে জমে যান। মুখ দিয়ে টু শব্দটিও বের হচ্ছিল না। ঠিক সেই সময় আকাশ বাতাস কাঁপিয়ে ভয়ঙ্কর এক গর্জন হাত 10 সামনে থেকে ভেসে আসে। ভরা চাঁদের আলোয় সামনের দৃশ্যটি দেখে হুজুর আতঙ্কে প্রায় ভিমড়ি খেয়ে যাচ্ছিলেন। সামনে আন্দাজ প্রায় তুলা গাছটির সমান উঁচু ভয়ঙ্কর দানব আকার একটি কালো ধোঁয়ার ন্যায় অবয়ব রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে দুটো পা দুদিকে দিয়ে। আগুনের ভাটার মতো জ্বলন্ত তার চোখ। হুজুর বেগতিক দেখে কোনো রকমে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলতে বলতে উঠে পড়ে শরীরটা সূরা পড়ে বন্ধ করে এক নিঃশ্বাসে দৌড় লাগান। দৌড়াতে গিয়ে তাড়াহুড়োয় লণ্ঠনটাও নিতে ভুলে গিয়েছিলেন। এইভাবে কয়েক মিনিট দৌড়ানোর পর শেষে খাল পাড়ে পৌঁছে হাঁপাতে হাঁপাতে একটি দীর্ঘশ্বাস ফেলেন। যাক, আল্লাহ বাঁচিয়েছে। তুলা গাছটি এবং শয়তানটা এখন বেশ খানিকটা পেছনে, নাগালের বাইরে। আর কোনো ভয় নেই ভেবে নিশ্চিন্তে খালের ওপর সরু বাঁশের সাঁকোটায় পা দিতে যাবেন। ঠিক সেই সময় সাঁকোর নিচে খালপাড়ের ঝোপঝাড়ের মধ্য থেকে একটি বাচ্চা শিশুর কান্নার শব্দ ভেসে আসে। নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ আবারও একটি অদ্ভুত রোমহর্ষক ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজ যে ঘটনাটি বলবো সেটি শেয়ার করেছেন ভূত.com-এর একজন একনিষ্ঠ শ্রোতা রিমা আপু। বরিশাল জেলার কোনো এক গ্রামে ওনার বাড়ি। প্রসঙ্গত কিছু ব্যক্তিগত কারণে উনি গ্রামের নামটা এড়িয়ে যান। ঘটনার মধ্যে উল্লেখিত প্রকাণ্ড তুলা গাছটির বিষয়ে অত্র এলাকার প্রায় সবাই জানেন, তাই সেই এলাকা থেকে কোনো শ্রোতা বন্ধু থাকলে তিনি অবশ্যই চিনবেন গাছটিকে। যাই হোক, আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় প্রবেশ করা যাক। রিমা আপু বলতে শুরু করেন। সালটা 2017 ডিসেম্বর মাস। শীতের সন্ধ্যায় সেদিন পড়াশোনার প্রতি কেমন একটা মন লাগছিল না, তাই দাদিকে অনেক করে বললাম কোনো জিন ভূতের ঘটনা শোনাতে। দাদি বয়স্ক মানুষ, কয়েক মুহূর্ত চুপ থাকার পর একটু খুক খুক করে কেশে গায়ের চাদরটা আরও একটু আঁটো সাঁটো করে মুড়ি দিয়ে বললেন তিনি কারি হুজুরের একটা ঘটনা বলবেন। ঘটনাটি আমাদের এলাকার একজন বিশিষ্ট হুজুর কারি সাহেবের জীবনের একটি অন্ধকার অধ্যায়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে হুজুরের জীবনে যে নির্মম পরিণতি নেমে এসেছিল তা এলাকার বয়স্ক মানুষসহ অনেকে জানলেও কোনো কারণে আমার আর শোনা হয়ে ওঠেনি। তাই আমি বেশ আগ্রহের সাথে নড়ে চড়ে বসি। আজ থেকে প্রায় 40-50 বছর আগে ঘটলেও এখনো এলাকার অনেক মানুষ আছেন যারা সেই ভয়ঙ্কর দৃশ্যপটের চাক্ষুষ সাক্ষী। তাদের মধ্যে আমার দাদি একজন। কারি সাহেবের বয়স এখন প্রায় 70-80 হবে। শুনেছি এককালে হুজুর নাকি টুকিটাকি কবিরাজি চিকিৎসা করতেন, যেমন কারোর উপরে জিনের আসর করলে তা ছাড়ানো, কেউ কালো জাদু করলে তা কাটানো, আবার কোনো শয়তান অপশক্তির কুনজর কারোর ভিটের ওপর পড়লে তা খণ্ডন করা। এসব করে মানুষের উপকার করলেও সেই নির্মম অঘটনের পর থেকে
সবকিছু ছেড়ে দেন। বর্তমানে তিনি আমাদের এলাকার একটি স্থানীয় মাদ্রাসায় কর্মরত। যাই হোক, দাদি বলতে শুরু করলেন, সেদিন হুজুর সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ আদায় করে উঠোনে বসে কিছু কাজ করছিলেন। এমন সময় এক মাঝ বয়সী রোগা পাতলা কালো গোছের মানুষ হন্তদন্ত হয়ে ছুটে এসে উঠোনে পড়ে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, হুজুর, আমি কালা শিকদারের বাড়ির ওইখান থেকে আসছি। দিন কয়েক হলো আমার মেয়ে কেমন জানি অস্বাভাবিক আচরণ করছে। সারাক্ষণ চুল খোলা রেখে অদ্ভুতভাবে হাঁটাহাঁটি করে, চোখ সবসময় রক্ত জবার মতো লাল, অশ্রাব্য ভাষায় সবাইকে গালিগালাজ করে, দানবের ন্যায় গোগ্রাসে প্রচুর খাওয়া দাওয়া করছে, সারাক্ষণ ঘরের মধ্যে নিজেকে বন্দি করার চেষ্টা করছে, কখনো কখনো আবার কোনো কারণ ছাড়াই বিকট স্বরে চিৎকার করে হাসে, অদ্ভুতভাবে সব আচরণ করে। হুজুর, এখন আপনি যদি গিয়ে আমার মেয়েটাকে একটু দেখতেন তাহলে খুবই উপকৃত হতাম। হুজুর সবকিছু শুনে লোকটিকে সান্ত্বনা দিয়ে বলেন, তুমি কোনো চিন্তা করো না, এশার নামাজের পর আমি যাচ্ছি। হুজুরের কথায় লোকটি কিছুটা আশ্বস্ত হয়ে যে পথে এসেছিল সেই পথেই আবারও অন্ধকারে মিলিয়ে যায়। কারি সাহেব লোকটির কথায় খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন। এশার নামাজ আদায় করে মেয়েটির মঙ্গলের জন্য দোয়া পড়ে তেল পড়া ও পানি পড়া এক একটি শিশিতে ভরে একটি ছোট্ট থলে কাঁধে নিয়ে লণ্ঠন হাতে বেরিয়ে পড়েন কালা শিকদারের বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই খালের পাড়ে পৌঁছে যান। সরু বাঁশের সাঁকোটা ধরে সাবধানে পেরোতে গেলে পথে একটি প্রকাণ্ড তুলা গাছ পড়ে। সেখানে আসতেই শরীরটা একটু নড়ে উঠল। কারি সাহেব জানতেন এলাকাটা মোটেও সুবিধার নয়, ঘন জঙ্গল ঝোপঝাড়ে ঘেরা। তার মাঝে হিন্দুদের একটি কালীবাড়ির মন্দির আছে, যাকে নিয়ে বহুকাল ধরে নানা অলৌকিক কথা রটে আসছে। দাঁড়াও দাঁড়াও, কি বললে? কালীবাড়ি? সেই তুলা গাছটা? সেখানে তো সামিয়া আপু। আমি দাদিকে থামিয়ে জিজ্ঞেস করতেই দাদি শব্দ করে পুনরায় বলতে শুরু করলেন, এটা সেই তুলা গাছ যেখানে গত বছর সামিয়াকে মনসার ছেলে মানে একটি হিন্দু জিন ধরেছিল। ওই এলাকায় শুধু এখন এই সব ঘটনা কি আর ঘটেছে? ওখানে বহুকাল ধরে নানা অলৌকিক ঘটনা ঘটে আসছে। থাক সে কথা, সেসব না হয় অন্য আরেকদিন বলবো। এখন কারি সাহেবের ঘটনায় ফিরি। দাদি আবারও কারি সাহেবের ঘটনা বলতে শুরু করলেও আমার মন তখনও সামিয়া আপুর সাথে ঘটে যাওয়া ঘটনার স্মৃতির মন্থনে ব্যস্ত। কারণ আমি সামিয়া আপুর সেই বিভৎস পরিণতি চাক্ষুষ দেখেছিলাম। সবকিছু আবারও চোখের সামনে ভেসে উঠল। যাই হোক, সেই ঘটনা একটু পরে বলছি। এখন দাদির ঘটনায় ফিরি। দাদি বললেন, কালা শিকদারের পাড়ায় পৌঁছে লোকটির বাড়ির আঁকে পা রাখবেন সেই সময় দালান থেকে একটি ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বর ভেসে আসে, কি হুজুর, এখানে কি করিস? তোর এখানে কাজ নেই, যা যা বলছি, ভালো চাস তো এখান থেকে চলে যা। কারি সাহেব জানতেন শয়তান জিন তাকে নানা রকমের ভয় ভীতি দেখিয়ে বিভ্রান্ত করে এখান থেকে তাড়ানোর মতলব করছে। তিনি দেখলেন শয়তান পিশাচ জিনটি মেয়েটির শরীরের ভেতর থেকে রাগে ফোঁস করছে। কারি সাহেব দোয়া পড়ে থলে থেকে পানি পড়া বের করে মেয়েটির শরীরে একটু ছিটিয়ে দৃঢ় কণ্ঠে বলে ওঠেন, কে তুই? এই নিষ্পাপ মেয়েটিকে কেন এত কষ্ট দিচ্ছিস? ছেড়ে দে, ভালো চাস তো। মেয়েটির ভেতর থেকে শয়তানটি আবারও বলে ওঠে, আমাকে ছাড়, যদি তুই তোর নিজের ভালো চাস তো এখান থেকে চলে যা, এই মেয়েটিকে আমি ছাড়ব না। কারি সাহেব বুঝতে পারছিলেন বেয়াদব শয়তান জিন সহজে ছেড়ে যাবে না। তিনি তৎক্ষণাৎ একটি গোলাকার গণ্ডি কেটে মেয়েটিকে তার মধ্যে বসিয়ে কিছু সূরা পড়ে একটি লাঠি নিয়ে মেয়েটির কাপড়ে অনবরত পেটাতে থাকেন। পেটানোর ফলে অদ্ভুতভাবে মেয়েটি যন্ত্রণায় কুঁকিয়ে ওঠে। কারি সাহেব পেটাতে পেটাতে মেয়েটির ভেতরে থাকা শয়তান জিনটিকে পুনরায় জিজ্ঞেস করেন, এখনো সময় আছে, বলে দে তুই কে, কোথা থেকে এসেছিস, এই বাচ্চাটিকে কেন কষ্ট দিচ্ছিস, না হলে আল্লাহর কসম রেহাই দেব না। মার সহ্য করতে না পেরে মেয়েটির ভেতরে থাকা শয়তান জিনটি এক প্রকার ব্যথায় চেঁচিয়ে ওঠে, হুজুর, কাজটা তুই ভালো করলি না। হুজুর তার কথায় গুরুত্ব না দিয়ে বলে, আল্লাহ থাকতে শয়তান এর কোনো ক্ষতি করতে পারবে না।
আরো ঘা কতক মারতেই শয়তানটি আবারও ব্যথায় আর্তনাদ করে বলে ওঠে, হা, বলছি থাম থাম, আর মারিস না। কালী বাড়ির ওখানে যে প্রকাণ্ড তুলা গাছটা, সেখানেই আমি থাকি। মেয়েটি আজ দুপুরে চুল ছেড়ে অদ্ভুতভাবে বিকট স্বরে খিলখিলিয়ে হাসতে হাসতে গাছতলা দিয়ে আসছিল। আমি তখন বিশ্রাম করছিলাম। হাসির শব্দে নিজে চোখ যেতেই দেখি মেয়েটিকে, এবং আমার ভালো লেগে যায়। আমি মেয়েটিকে ছেড়ে যাব না, একে আমার সঙ্গে নিয়ে যাব। সমস্ত বিষয় শুনে কারি সাহেব শয়তানটিকে বললেন, বাচ্চা মেয়ে, কিছু বোঝেনি তাই অমন করে হেসে ফেলেছে। শয়তানটি যেন আর মেয়েটিকে কষ্ট না দিয়ে ছেড়ে চলে যায়, কিন্তু সে কোনো মতেই শুনবে না। অবস্থা বেগতিক দেখে হুজুর আবার পেটাতে শুরু করেন। শয়তান জিনটি আর সহ্য করতে না পেরে আর্তনাদ করে বলে ওঠে, ঠিক আছে ঠিক আছে, আমি যাব, তবে তোকে খতম করবই, জানের বদলে জান। কারি সাহেব তার কথার গুরুত্ব না দিয়ে বলে ওঠেন, আল্লাহ ভরসা, আল্লাহ যদি চায় তাই হবে। এখন বল, তুই যে ছেড়ে যাবি তার কি প্রমাণ? শয়তানটির আগে গর্জন করতে করতে ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বরে বলে, আঁকের সামনের যে গাছটি দেখতে পাচ্ছিস, আমি ওটা যাওয়ার সময় ডাল ভেঙে তারপরে যাব, তবে তোকে আমি ছাড়ব না। মুহূর্তের মধ্যেই আঁকের পাশের আম গাছের একটি প্রকাণ্ড ডাল মড়মড় করে ভেঙে মাটিতে লুটিয়ে পড়ে, এবং সেই সঙ্গে মেয়েটিও দালানের ওপরে নেতিয়ে পড়ে। কারি সাহেব ঝাড়ফুঁক করে তেল পড়া পানি দিয়ে আবারও কিছু দোয়া পড়ে একটি তাবিজ মেয়েটির হাতে বেঁধে দিয়ে বাবাকে বলেন যে মেয়েটিকে আর কিছুক্ষণের মধ্যে একটু দেখে শুনে রাখতে, এবং তার জ্ঞান কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। শয়তান জিনটি আর কোনোদিনও মেয়েটির কাছে আসতে পারবে না। এরপর উনি ওনার হাদিয়া বুঝে নিয়ে লণ্ঠন হাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। শয়তানটা চলে যাওয়ায় কারি সাহেব তার ধমকে আর বিশেষ গুরুত্ব না দিয়ে বেখেয়াল বশত নিজের শরীর বন্ধ না করেই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন। কিন্তু তুলা গাছের আশেপাশে আসতে অতর্কিতে শয়তানটা আক্রমণ করে এবং তাকে হোঁচকিয়ে দেয়। কোনো রকমের শরীরটা বন্ধ করে দৌড়াতে দৌড়াতে যতক্ষণে খাল পাড়ে এসে পৌঁছান, ততক্ষণে রাত গভীরে ঘনীভূত হয়েছে। শয়তানটার ভয়ে পালাতে গিয়ে লণ্ঠনটা গাছতলায় ফেলে এসেছিলেন। অগত্যা ভরা চাঁদের রূপালী আলোয় ঠাহর করে সরু বাঁশের সাঁকোয় পা রাখবেন, ঠিক সেই সময় সাঁকোর নিচে খালপাড়ের ঝোপঝাড়ের মধ্য থেকে একটি বাচ্চা শিশুর কান্নার শব্দ ভেসে আসে। এত রাতে ব্যাপারটা অস্বাভাবিক হলেও কারি সাহেবের খুব মায়া লাগে। বোধ বুদ্ধি হারিয়ে মনে মনে বলতে থাকেন যে হয়তো কোনো নিকৃষ্ট মানুষ বাচ্চাটিকে ফেলে দিয়ে গেছে। তিনি কোনো কিছু খেয়াল না করে তাড়াতাড়ি তার সেই শব্দ অনুসরণ করে ঝোপঝাড় সরিয়ে বাচ্চাটির কাছে যান এবং তাকে কোলে তুলে নেন। কাছে কোনো আলো না থাকলেও চাঁদের আলোতে তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন একটি সদ্যজাত শিশু। নিঃসন্তান কারি সাহেব পরিবেশের অস্বাভাবিকতাকে তোয়াক্কা না করে শিশুটিকে বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। মনে মনে বলেন যে বউয়ের হাতে বাচ্চাটিকে দিলে সে খুব খুশি হবে। কারি সাহেব বাচ্চাটিকে কোলে নিয়ে মনের আনন্দে সাঁকোটা পার হতে যাবেন, ঠিক সেই সময় অতি প্রাকৃতিক একটি ঘটনা ঘটে। কারি সাহেব আতঙ্কে বিস্ফারিত দৃষ্টিতে দেখেন বাচ্চাটি ক্রমশ ওর কোলে ধীরে ধীরে বড় হচ্ছে এবং অদ্ভুতভাবে তার শরীর থেকে অজস্র কাঁটা বেরিয়ে আসছে। কি বিভৎস ভয়ঙ্কর দেখাচ্ছিল। ততক্ষণে কারি সাহেবের ভ্রম ও বাচ্চাটির প্রতি মায়া কেটে গেছে। তিনি এবার পরিষ্কার বুঝতে পারছিলেন এটি সেই শয়তান জিনেরই কাজ। আর দেরি না করে আল্লাহর নাম নিয়ে আয়াতুল কুরসি পড়তে পড়তে বাচ্চাটিকে খালের পানিতে ফেলে কারি সাহেব এক নিঃশ্বাসে বাড়ির উদ্দেশ্যে দৌড়াতে থাকেন। দৌড়ানোর সময় পেছন থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসের সাথে দূর থেকে একটি ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বর ভেসে আসে, আমি তোকে ছাড়ব না, তোকে নতুবা তোর বংশকে শেষ করব। কারি সাহেব ছুটতে ছুটতে বাড়ি পৌঁছে হাঁপাতে হাঁপাতে চিৎকার করে ওনার স্ত্রীকে ডাকতে থাকেন। কারি সাহেবের চিৎকার শুনে স্ত্রী ধরফর করে উঠে দরজা খুলে দেখেন কারি সাহেব দালানের উপরে পড়ে আছেন। কারি সাহেবের স্ত্রী তাড়াতাড়ি পানি নিয়ে এসে খেতে দিলে ঢক ঢক করে তিনি পানি খেয়ে একটু ধাতস্থ হয়ে গভীর স্বরে বলে ওঠেন, তোমাকে কতবার বারণ করেছি, 3 বার ডাক না দিলে দরজা খুলবে না। দেখো, এর জন্য একদিন বড় কোনো বিপদ ঘটবে। এর সপ্তাহ 2 কেটে যায়, কোনো সমস্যা হয়নি। 2 সপ্তাহ বাদে আবারও একটি কবিরাজি কাজের ডাক আসে পাশের গ্রাম থেকে। ফিরতে রাত হবে দেখে কারি সাহেব ওনার স্ত্রীকে পঁই পঁই করে বলে যান যে 3 বার না ডাকলে সে যেন দরজা না খোলে।
রাত তখন গভীর। কারি সাহেবের জন্য অপেক্ষা করতে করতে ওনার স্ত্রী কখন যে ঘুমিয়ে পড়েছেন খেয়াল ছিল না। কারি সাহেবের কণ্ঠে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় উঠে গিয়ে দরজা খুলতে আতঙ্কে কাঠ হয়ে যান। ঠিক তার কিছুক্ষণ পর কারি সাহেব এসে দালানের সামনে যে দৃশ্যটি দেখেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। বুক ফাটা আর্তনাদে আশেপাশের পাড়া প্রতিবেশীরাও ছুটে আসে। প্রতিবেশীরা এসে এক অদ্ভুত দৃশ্য দেখে। কারি সাহেব দালানে বসে চিৎকার করে কাঁদতে কাঁদতে কপাল চাপড়াচ্ছেন। পাশে অদ্ভুতভাবে ওনার স্ত্রীর নিথর দেহটা পড়ে আছে। পরদিন সকালে খবরটা গ্রামে উঠে যায়। কয়েকজন মহিলার সঙ্গে আমরাও যাই দেখতে। গিয়ে যে দৃশ্যটি দেখি তা সত্যিই বিভৎস, ভয়ঙ্কর। কারি সাহেবের স্ত্রীর দেহটা দালানের ওপর পড়েছিল, মাথাটা দুমড়ে মুচড়ে পেছন দিকে ঘোরানো, হাতগুলো সব বেঁকে উল্টো দিকে মোচড়ানো। শুনেছি পরবর্তীতে ওনার স্ত্রীকে দাফন দেওয়ার পর কারি সাহেব শেষবারের মতো সেই শয়তান জিনটিকে হাজির করেন এবং জানতে চান যে কে এই নিকৃষ্ট কাজটি করল। আমি এখানে একটু বলে রাখি যে সম্ভবত কারি সাহেবের স্ত্রীর সাথে কি ঘটেছিল সেটা তো জানেন না, কারি সাহেবের রূপে কেউ এসেছিল কিনা, কারণ স্ত্রী তো মারাই গেছেন, সুতরাং তিনি তো আর ঘটনাটির বাকি অংশটি বলতে পারেননি। সম্ভবত এটি কারি সাহেব অনুমান করেই বলেছেন। উত্তরে শয়তান জিনটি যখন তাকে জানতে চাওয়া হয় যে কে এই নিকৃষ্ট কাজটি করলো, শয়তান জিনটি বলেছিল যে আমি তোকে বলেছিলাম যে হয় তোকে নাহলে তোর পরিবারকে আমি শেষ করে দেব। এরপর কারি সাহেব নাকি জিনটিকে বোতল বন্দি করে কোথাও পুঁতে দিয়ে আসেন এবং পরবর্তীতে তিনি আর কখনো কারুর কবিরাজের চিকিৎসা করেননি এবং আজ পর্যন্ত উনি আর কারোর সাথে খুব একটা কথাবার্তাও বলেন না। এই বলে ঘটনা শেষ করে দাদি ঘরের ভেতরে উঠে চলে যান। দাদি উঠে চলে গেলেও আমি ঠায় কাঠ হয়ে বসেছিলাম। মনের মধ্যে গত বছরের স্মৃতিগুলো তখনও জলজল করে উঠছিল। কিভাবে সামিয়া আপু সেই হিন্দু জিনের কবলে পড়েছিল তা মনে করতেই আতঙ্কে আমার শরীরটা কেঁপে ওঠে। সামিয়া আপু আমার বান্ধবী নাজিহার মামাতো বোন। প্রসঙ্গত বলে রাখি, নাজিহার মামার বাড়িও পাশের গ্রামে ওই কালা শিকদারের পাড়ায়। পরবর্তীতে পার্শ্ববর্তী গ্রাম হলেও দুই গ্রামের সংযোগ স্থল হচ্ছে খাল ও খালের পাড়ের রাস্তাটা, যা আমাদের গ্রামের অন্তর্ভুক্ত। আর দৈবতক্রমে সেই রাস্তাতেই ওই প্রকাণ্ড তুলা গাছ এবং তার পাশে আমাদের গ্রামের হিন্দুদের কালীবাড়ি মন্দির। সালটা 2016 নভেম্বর মাস। আমি তখন ক্লাস 7-এ পড়তাম। সেদিন বিকেলে আমি গ্রামার বই আনতে নাজিয়াদের বাসায় যাই। সেখানে পৌঁছে দালান পেরিয়ে বৈঠকখানায় প্রবেশ করতেই দেখি নাজিয়ার মামাতো বোন সামিয়া আপু বসে একটি চৌকিতে চুপচাপ কাঠ হয়ে বসে আছে। চোখ জোড়া যেন কোটরে ঢুকে গেছে তার। চোখের তলায় এক প্রস্থ জমাট বাঁধা কালি দেখে মনে হচ্ছিল যেন রক্ত স্বল্পতায় ভুগছেন। নাজিহার আম্মু সামিয়া আপুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। ওর পাশে ওর আব্বা ও মামা দাঁড়িয়ে কিছুটা আলোচনা করছিলেন। আমি উপস্থিত সবাইকে সালাম জানিয়ে আর বিশেষ কিছু না বলে অনুমতি নিয়ে নাজিহার ঘরে চলে যাই। বই নিয়ে বাড়ি ফেরার পরেও সামিয়া আপুর মুখটা ভীষণ মনে পড়ছিল, ভুলতেই পারলাম না। কয়েকদিন আগেও সে এসেছিল, কি ফুটফুটে প্রাণোচ্ছল অপরূপ সুন্দর একটি মেয়ে, অথচ আজ তার একই অবস্থা। নাজিয়ার বাড়িতে লোকজন থাকায় তখন আর তেমন কিছু জিজ্ঞেস না করেই বাসায় ফিরে এসেছিলাম। পরদিন স্কুলে গিয়ে নাজিয়ার কাছে সমস্ত বিষয় জানতে চাইলে নাজিয়া প্রথমে বলতে চাইছিল না, পরে অনেক করে ধরতে শেষমেশ রাজি হয়ে যায়। নাজিয়া বিষণ্ণ কণ্ঠে বলতে শুরু করে, তুই তো জানিস মামাদের দুধের ব্যবসা, বেশ কয়েকটি উৎকৃষ্ট গাভী আছে মামাদের। মফস্বলের মিষ্টির দোকান ছাড়াও আশেপাশের বেশ কয়েকটি গ্রামে মামা দুধ বিক্রি করেন। সেরকমই আমাদের গ্রামের হিন্দু পাড়াতেও বেশ কয়েকটি পরিবার মামাদের কাছ থেকে দুধ নিত। কয়েকদিন আগের কথা, সেদিন একজন কর্মচারী কম থাকায় দেরি হচ্ছে দেখে মামা সামিয়া আপুর হাত দিয়ে হিন্দু বাড়িতে দুধ পাঠান। বেলা তখন 11টার মতো হবে। শীতকাল চলে গেলেও সেদিন আবার ভোরে হালকা বৃষ্টি হয়েছে। রাস্তাঘাট খুবই পিচ্ছিল। যাওয়ার সময় তেমন কোনো সমস্যা না হলেও ফেরার পথে কালীবাড়ির কাছে তুলা গাছ তলায় সামিয়া আপু পা পিছলে পড়ে যায় এবং পড়ামাত্রই পিঠে একটি হাতের স্পর্শ অনুভব করে। চমকে উঠে পেছনে ঘাড় ঘুরিয়ে কিছু বলতে যাবে, তার আগেই সামিয়া আপু মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। হুশটা ফেরে সামনে দাঁড়িয়ে থাকা একজন সুদর্শন যুবকের কণ্ঠে, যার স্পর্শ একটু আগেই পিঠের উপরে সে অনুভব করেছে। ছেলেটি বলে, কি ভয় পেয়েছ? উত্তরে নির্বাক সামিয়া আপু ঘাড় নেড়ে বলে, না। মুহূর্তের মধ্যেই একে অপরের রূপে বিমোহিত হয়ে পড়ে। ছেলেটি ধীরে ধীরে সামিয়া আপুকে ধরে তোলে এবং মুচকি হেসে তার সাথে কথা বলতে শুরু করে। এভাবেই কয়েক মুহূর্ত কেটে যায়।
পরে ছেলেটি একইভাবে গাল ভরা হাসি মুখে সামি আপুকে বলে, তুমি যদি আমাকে ভয় পেয়ে না থাকো তাহলে চলো কথা বলতে বলতে একটু সামনে এগিয়ে দিই। সামি আপুও কিছুটা লজ্জায় মাথা নত অবস্থাতেই একটু মুচকি হেসে সম্মতি জানায়। এরপর থেকে প্রায় প্রতিদিনই সামি আপু সুযোগ পেলে কালীবাড়ির কাছে চলে যেত এবং তুলা গাছটির নিচে ঘন্টার পর ঘন্টা বসে ছেলেটির সাথে কথা বলতো। ধীরে ধীরে ব্যাপারটি মামার চোখে পড়ে। কি হয়েছে জানতে চাইলে আপু কেমন একটা আচরণ করতে শুরু করে, কিছুই বলতে চাইতো না। ধীরে ধীরে পাগলামিটি বাড়তে থাকে। আপু প্রায়ই ছটফট করত কালীবাড়ির ওই তুলা গাছটির কাছে যাবার জন্য। সে অদ্ভুতভাবে বলতো, আমাকে ছেড়ে দাও, আমি আমার স্বামীর কাছে যাব। সামি আপুর অস্বাভাবিক আচরণ দেখে মামা বাধ্য হয়ে তাকে ঘরে বন্দি করে রাখেন। এর ফলে আপু কালীবাড়িতে যাওয়া বন্ধ হয়ে যায় এবং আপু যেতে পারেন না সেখানে। শরীরের ভেতরে ধীরে ধীরে পরিবর্তন লক্ষ্য করা যায়। সবাই দেখে সামি আপু ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, রক্ত শূন্যতায় ভুগছে। সমস্ত শরীরে যেখানে সেখানে কালো ছোপ ছোপ দাগ, যেন পোকায় বা সাপে কেটেছে। আপুর কোনো শারীরিক সমস্যা হচ্ছে ভেবে মামা তাকে এলাকার ডাক্তার এবং তার পরবর্তীতে ঢাকার বড় বড় ডাক্তার দেখান এবং চিকিৎসা করান, কিন্তু কেউই কোনো রোগ নির্ণয় করতে পারে না। সবাই এটুকুই জানায় যে কোনো এক অচেনা রোগের কারণে সামি আপুর এরকম অবস্থা এবং ধীরে ধীরে শরীর থেকে রক্ত লোপ পাচ্ছে। যদি এরকম চলতে থাকে তাহলে মাসখানেকের মধ্যেই আপু রক্ত স্বল্পতায় মারা যেতে পারে। আপাতত ডাক্তার 2 বোতল রক্ত আপুর শরীরে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে পাড়া প্রতিবেশী গুরুজনদের পরামর্শে মামা সামি আপুকে একজন কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজ সামি আপুকে দেখে খুবই অবাক হন। এরপর জিন চালনা করে জানতে পারেন সেটা খুবই অস্বাভাবিক এবং আতঙ্কের। কবিরাজ মামাকে বলে, আপনার মেয়ে তো ভয়ঙ্কর নাগপাশের মধ্যে জড়িয়ে পড়েছে, খুবই বিপদের মধ্যে আছে। আপনার মেয়ের ওপর হিন্দুদের দেবী মনসার একজন বাহন বা ভালো করে বললে ছেলে সে ভর করেছে। দেবী মনসা সাপদের অধিপতি। আপনাদের গ্রামে হিন্দুদের কালীবাড়ির পাশে যে প্রকাণ্ড তুলা গাছটি আছে তার ঠিক নিচে পাতালে দেবী মনসার স্বর্ণমহল। সেই তুলা গাছের কোঠরির ভেতর দিয়ে ওই অলৌকিক স্বর্ণমহলে যাবার রাস্তা। আপনার মেয়ে কিছুদিন আগে সম্ভবত হিন্দু পাড়ায় দুধ দিতে গিয়েছিল। বিপত্তিটা ফেরার সময় ঘটে। আপনার মেয়ে ফেরার সময় অন্যমনস্কভাবে কোনো কিছুতে হোঁচট খেয়ে সেই তুলা গাছের তলায় পড়ে যায় এবং দেবী মনসার একটি ছেলে মানুষ রূপ নিয়ে তাকে ধরে কাদায় পড়ে যাওয়া থেকে বাঁচায়। ছেলেটি বা মনসার বাহন সেই মুহূর্তে ওই তুলা গাছের ডালে বসেছিল। আপনার মেয়েকে দেখে সে মুগ্ধ হয়ে যায়। আপনার মেয়ের সৌন্দর্যে সে আকৃষ্ট হয়। আপনার মেয়েকে সে একটু চোখে চোখে রাখবেন। সুযোগ পেলে দেবী মনসার ছেলে আপনার মেয়ের অনেক বড় ক্ষতি করবে, হয়তো স্বর্ণমহলে নিয়ে চলে যাবে। একটি হিন্দু সম্প্রদায়ের সাপরূপী জিন এবং এরকম আরো অনেক কিছু তিনি বলেন। এই বলে কবিরাজ থামেন। সামিয়া আপুর বাবা তখন সামিয়া আপুকে বাড়িতে নিয়ে আসেন এবং আপুকে কবিরাজের কথা মতো ঘরে বন্দি করে রাখেন। এরপর তেমন কোনো সমস্যা না হলেও দিন তিনেক পর একটি কাণ্ড ঘটে যায়। সেদিন আমি সকালে সামিয়া আপুর রুমে গিয়ে দেখি আপু কোথাও নেই। যদিও দরজার বাইরে বন্ধ ছিল, সবাই খুব দুশ্চিন্তায় পড়ে যায়। সমগ্র গ্রাম সহ আশেপাশের সমস্ত এলাকায় তন্ন তন্ন করে খোঁজার পরেও আপুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এইভাবে 7 দিন কেটে যায়। সবাই হতাশ হয়ে প্রায় আশাই ছেড়ে দিয়েছিল। কিন্তু 8 দিনের মাথায় একটি অদ্ভুত ঘটনা ঘটে। গ্রামের লোকজন নাকি সামিয়া আপুকে কালীবাড়ির কাছ থেকে সেই তুলা গাছ তলায় পড়ে থাকতে দেখেছে। খবর পেয়ে মামা এবং বাকিরা মিলে ধরাধরি করে আপুকে বাড়িতে নিয়ে আসে। সামিয়া আপুর হাতে পায়ে শিকলের দাগ দেখে মামি কান্নায় ভেঙে পড়েন। মামা আপুর চোখ মুখে পানি ছিটিয়ে দেন। খানিক বাদে ধীরে ধীরে আপুর জ্ঞান আসে। চোখ মেলে মামা মামিকে দেখে সে কেঁদে ফেলে। বলে, আমি এখানে কি করে এলাম? আমি তো আমার স্বর্ণমহলে ছিলাম, আমি সেখানে যাব, আমাকে ছেড়ে দাও। মামা আপুকে শান্ত করে সবকিছু খুলে বলতে বলে এবং আপু জানায় হিন্দু দেবী মনসার ছেলে তার নাকি স্বামী এবং সে তাকে স্বর্ণমহলে নিয়ে গিয়েছিল। গতকাল রাতে সে সেখানে ছিল এবং সে বলে যে চোখ খুলে সে একটা বিশাল সেই মহলের বর্ণনা দেয় এবং সেই মহলে সে ছিল এবং সে জাস্ট আরো অনেক কিছুই বলে এবং সে বলে যে একটা সিংহাসনের উপরে বসে থাকা একজন মহিলাকে দেখতে পায়। তার সমস্ত শরীর অলংকারে ভর্তি এবং সে সেখানে যায় এবং সে বলে যে সামিহাকে ওখানে কোনো একটা ঝামেলা হয় এবং ওখানে তারপরে সে হঠাৎ করেই পুরো পরিস্থিতি পাল্টে যায়
এবং তাকে কোনো একটা ঘরে নিয়ে যাওয়া হয়, যার ভেতর সারাক্ষণ সাপেদের ফোঁস ফোঁস শব্দ। শেষবারের মতো দূর থেকে শুধুই একটি কথাই সে শুনতে পেয়েছিল সেই ছেলেটির কণ্ঠে। সে তার মাকে বলছে তার সেই মেয়েটিকে মেনে নিতে। আর কিছু মনে নেই। এখন চোখ খুলে দেখি আমি এখানে, আমাকে ছেড়ে দাও তোমরা, আমি আমার স্বামীর কাছে স্বর্ণমহলে যাব। এইসব কি বলছে সে? তার মানে কবিরাজের কথাই ঠিক, দেবী মনসার ছেলে তার মেয়ের সাথে এরকম একটা কিছু করেছে এবং তাকে স্বর্ণমহলে নিয়ে গিয়েছিল। কিন্তু এই বিষয়টা ভেবে কেউ কোনো কুল কিনারা করতে পারছিল না। সামিয়া আপু তো সারাদিন ধরে গায়েব ছিল, অথচ সে বলছে কেবল রাতে গেছে। সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর সারাদিন আর কেমন কিছু না ঘটলেও সন্ধ্যায় একটি অদ্ভুত কাণ্ড ঘটে। হঠাৎই বাড়ি ভর্তি সাপরা কিলবিল করতে শুরু করে। চারিদিকে শুধু সাপের ফোঁস ফোঁস আওয়াজ। বাড়ির সবাই আতঙ্কে জড়সড় হয়ে খাটে উঠে বসে। মামা বলে বেশ কিছুক্ষণ সাপগুলো এদিকে ওদিকে ঘোরাঘুরি করে শেষে সামিয়াপুর ঘরের মাঝে থেকে অদ্ভুতভাবে মাটি সরিয়ে একটি আশ্চর্য সুন্দর সোনালি বাটি টেনে বের করে। সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে এবং সঙ্গে সঙ্গে সেই বাটিটি টেনে বের করার সঙ্গে সঙ্গে অন্ধকারে গিয়ে মিলিয়ে যায়। সবাই ভয়ে কাঠ হয়ে সবকিছু দেখছিল এবং সাপগুলো মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপু পেটের যন্ত্রণায় ছটফট করতে থাকে। সে রাতে আবারও কবিরাজের সন্ধান করা হয় এবং আপুকে ওষুধপত্র দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। পরদিন মামা আর দেরি না করে আশেপাশের গ্রামসহ হিন্দু এলাকায় গিয়ে কবিরাজের সন্ধান শুরু করেন। শেষে পার্শ্ববর্তী এক গ্রামে একজন সাপুড়ে কবিরাজের সন্ধান পেয়ে যান মামা এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলেন। এবং সেই কবিরাজ পরবর্তীতে এসে আপুর চিকিৎসা শুরু করে এবং আপুর নানান রকমের বিভিন্ন ধরনের সে রিচুয়াল করে এবং রিচুয়াল করে এক সময় শেষে জিনটির কবল থেকে আপুকে মুক্ত করে নিয়ে আসে। এই ঘটনাটি একটু অন্যরকম, যার জন্য আমি একটু বাকি অংশটুকু না পড়ে আমি শুধু বললাম যে কবিরাজ সেই যে সাপুড়েকে নিয়ে আসা হয়েছিল সেই সাপুড়ে কোনোভাবে সেই জিনদের কবল থেকে তাকে রক্ষা করে এবং সেই রাতটা কবিরাজের আস্তানায় কাটিয়ে পরদিন সকালে মামা বাকি লোকজন সহ সামিয়া আপুকে বাসায় নিয়ে আসা হয়। এত বড় ধকল আপুর উপর দিয়ে গেছে, সেই জন্য এরকম শুকিয়ে গেছে সে, মন মেজাজও ভালো নেই, তাই কয়েকদিনের জন্য আমাদের বাড়িতে এসেছে। এই বলে নাজিয়া থামে। মানুষের ভেতরে যে কত কিছু ঘটে তা সবসময় বাইরে থেকে উপলব্ধি করা যায় না। আমি কাঠ হয়ে সবকিছু শুনছিলাম। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। তবে সামিয়া আপু কালীবাড়ির কাছে সেই তুলা গাছটির তলায় আর কোনোদিন যাতায়াত করেননি। পরবর্তীতে সামিয়া আপুর বিয়ে হয়, বর্তমানে তার একটি ফুটফুটে সন্তানও রয়েছে। এই ছিল ঘটনা। এই বলে রিমা আপু থামে। ঘটনাটি খুবই অদ্ভুত, তবে কতটা ভয়ের জানি না। আমার কাছে খুবই অন্যরকম লেগেছিল, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। উল্লেখিত তুলা গাছটির ছবিও শেয়ার করলাম। ব্যাক আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আর এখন আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যখন আমাদের 202তম এপিসোড আজকে চলছে এবং 202তম এপিসোডটিও আমরা চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের সামনে ভালোভাবে উপস্থাপন করার এবং সামনের সময়গুলোতে নিউ ইয়ারের জন্য আপনারা আরো ভালো কিছু ঘটনা শুনতে পাবেন বলে আমি আশা রাখি। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাই এবং এইভাবে যে আপনারা পাশে আছেন সেজন্য আরো একবার আপনাদের ধন্যবাদ জানাই। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। নাম প্রকাশ করবেন না আমার নাম। আমার বাড়ি নাটোর জেলায়। ঘটনাটা ঘটে আমার সাথেই, ভালো লাগলে পড়ে শোনাবেন। জীবনে পড়াশোনা চাকরির ব্যস্ততার কারণে অনেক সময় অনেক জায়গায় যাওয়া হয়ে ওঠে না। আমার ক্ষেত্রেও ঠিক তেমনি। পড়াশোনার চাপে অনেক দিন মামার বাড়িতে যাওয়া হয়নি। এবার ইউনিভার্সিটির ছুটিতে আম্মু বললেন, অনেকদিন তো যাস না, যা ঘুরে আয়। এরপর আম্মুর কথা মতো নির্দিষ্ট একটা দিনে বেরিয়ে পড়লাম মামার বাড়ির উদ্দেশ্যে। ও, আপনাদের বলাই হয়নি, আমার মামার বাড়ি রাঙামাটি। এরপর বাস ছাড়ার 5 মিনিট আগেই বাস স্টপে পৌঁছে গেলাম। দেখলাম বাসে মোটামুটি ভালোই যাত্রী হয়েছে। আমি আমার টিকিট দেখে নির্ধারিত জায়গায় বসে পড়লাম। আমার বাসের পাশের সিটটা ছিল ফাঁকা। বাংলা ছবির নায়কের মতো ভাবছিলাম, এই পাশের ফাঁকা সিটে যদি পছন্দের কেউ এসে বসতো তাহলে কতই না ভালো হতো। কিন্তু পরক্ষণেই আমার এই ভাবনাকে ভুল প্রমাণিত করে পাশের ফাঁকা সিটে একজন বৃদ্ধ এসে বসলেন। তাকে দেখে মনে হলো আমি চিনি।
তাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি রহিম চাচা না? রহিম চাচা বললেন, হ্যাঁ, কিন্তু তোমাকে তো চিনলাম না বাবা। আমি তাকে আমার পরিচয় দিলাম। তারপর রহিম চাচা বললেন, ও, চিনতে পেরেছি। তা কেমন আছো তুমি? অনেক দিন তো দেশে যাও না। জি, আসলে পড়াশোনার চাপে যাওয়া হয় না। তা আপনি ভালো আছেন তো? আছি বাবা, তোমাদের দোয়ায় ভালো। তা তুমি কি গ্রামের বাড়িতে যাচ্ছ? জি চাচা, কিছুদিনের ছুটি পেয়েছি তো, তাই ঘুরতে যাচ্ছি আর কি। এভাবেই নানান কথা হলো আমার সাথে। জার্নির সময়টা খুব ভালো কাটছিল। তার সাথে কথার মাঝখানে আশেপাশে খেয়াল করে দেখলাম বাসের সিটের লোকগুলো কেমন যেন হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। ভাবলাম হয়তো তারা আমার কথা বলার কারণে বিরক্ত হচ্ছে, তাই এইভাবে তাকিয়ে আছে। তাই একটু আস্তে কথা বলার চেষ্টা করলাম। এরপর মাঝপথে গাড়িটি বিরতি দিল। আমরা সবাই গাড়ি থেকে নেমে সামনের হোটেলে গেলাম। রহিম চাচাকে আমার সাথে খাওয়ার জন্য বললাম। রহিম চাচা বললেন, তুমি খাও বাবা, আমি আসছি। এই বলে উনি চলে গেলেন। এরপর বিরতি শেষে আমরা সবাই বাসে উঠে পড়লাম। হেল্পার সব যাত্রীদের দেখে নিলেন। এরপর ড্রাইভারকে গাড়ি ছাড়তে বললেন, কিন্তু আমি তাকে গাড়ি ছাড়তে বারণ করলাম, কারণ আমার পাশের সিটে থাকা রহিম চাচা এখনো আসেননি। রহিম চাচার কথা বলতেই ড্রাইভার ও হেল্পার অবাক হয়ে গেল। বললেন, কি বলছেন আপনি? এরকম কেউ তো বাসে ওঠেনি। ওদের কথা শুনে আমার বিশ্বাস হচ্ছিল না। এরপর বাসের অন্যান্য যাত্রীরা বললেন, হ্যাঁ, এরকম তো কেউ ওঠেনি। আপনি একাই তো দেখলাম এই সিটে যাচ্ছেন। মনের মধ্যে নানান রকমের প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। হাজারো প্রশ্নের ঘুরপাক নিয়ে বাস রাঙামাটিতে পৌঁছালো। বাস স্টপ থেকে নামতেই মামাকে ফোন দিলাম। কিছুক্ষণ পর তিনি এসে আমাকে বাসায় নিয়ে গেলেন। বাসায় গিয়ে ভাবতে লাগলাম, এটা আমার সাথে কি হলো। এইভাবে ভাবতে ভাবতে এই দিনটা কেটে গেল। জার্নি করার কারণে খুব টায়ার্ড ছিলাম, তাই রাতে ঘুম আসতে বেশি দেরি হলো না। মাঝরাতে ঘুমের মধ্যেই রহিম চাচাকে দেখলাম। তিনি আমার বুকের ওপর উঠে গলা চাপ দিয়ে ধরে আছেন। আমি কিছুতেই শ্বাস নিতে পারছিলাম না। জোরে জোরে চিৎকার দেওয়ার চেষ্টা করছিলাম, পারছিলাম না। মনে হচ্ছিল যেন ভারী একটা পাথর কেউ বুকের ওপর রেখে দিয়েছে। এরপর পা দিয়ে খাটের উপরে বাড়ি দেওয়ার চেষ্টা করলাম। পাশের ঘর থেকে মামার শব্দ শুনে চলে আসলেন। কি হয়েছে তোর? হঠাৎ করে শরীরটা যেন হালকা লাগছে। আগের মতো বুকের ওপরে সেই ভারটা নেই। আমি মামাকে বললাম, না, তেমন কিছু না। এরপর 2 দিন এমন হলো। মামা আমাকে নিয়ে টেনশনে পড়ে গেলেন। পরের দিন কবিরাজকে ডেকে নিয়ে আসা হলো। কবিরাজ আমাকে দেখে বললেন, তোমার উপর দুষ্টু কোনো আত্মা ভর করেছে। মামা বললেন, এটা থেকে ছাড়া পাওয়ার উপায় কি? কবিরাজ বললেন, আমি দেখছি। ধ্যানে বসে পড়লেন তিনি। কিছুক্ষণ পর কবিরাজের মুখ থেকে রক্ত বমি হতে লাগলো। সাথে সাথে কবিরাজ মাটিতে শুয়ে পড়লেন। আমরা তাকে জলদি হাসপাতালে নিয়ে গেলাম। তার জ্ঞান ফিরতেই তিনি যা বললেন সেটা শুনে খুব ভয় পেয়ে গেলাম। কবিরাজ বললেন, তোমার উপরে যে আত্মাটা ভর করেছে সেটা কোনো সাধারণ আত্মা না। আমি ওটাকে হাজির করতে ধ্যানে বসেছিলাম। ধ্যানে বসতে দেখলাম একটা মূর্তি টাইপের কিছু আমার বুকের ওপরে উঠে আমার গলা টিপে ধরেছে। আমি শ্বাস নিতে পারছিলাম না। আর তখনই আমার মুখ থেকে রক্ত ওঠে। আর এরপর তো আমি হসপিটালে। হে আত্মাকে হাজির করার সাধ্য আমার নেই। তোমরা অন্য কবিরাজ দেখো। এরপর আমি আর মামা বাসায় চলে আসলাম। ভাবতে লাগলাম কি হচ্ছে। রাঙামাটিতে আসছি 3 দিন হয়ে গেছে। ভাবলাম যাই একবার রহিম চাচার সাথে দেখা করে আসি। পরদিন সকালে রহিম চাচার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার সামনে গিয়ে দেখি পুরো বাড়িটা একেবারে ভেঙে চুরে পুরনো বাড়ির মতন দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে অনেক দিন এখানে কেউ থাকে না। পাশের একটি বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম রহিম চাচার কথা। তারা বললেন, সে তো অনেক আগে মারা গিয়েছে। আমি তাদের কথা শুনে অবাক হয়ে গেলাম। বললাম, কি বলেন? আমি তো তাকে আসার সময় দেখলাম। কিভাবে সম্ভব? তাকে তো আমরা গ্রামবাসীরা মেরে ফেলেছিলাম। কেন আপনারা তাকে মেরে ফেলেছিলেন? তারা বলল, সে নাকি ব্ল্যাক ম্যাজিক করত, খারাপ আত্মা হাজির করে মানুষের ক্ষতি করত, তাই গ্রামবাসীরা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে মেরে ফেলেছিল। আমি জিজ্ঞেস করলাম, কবর দিয়েছেন কোথায়? গ্রাম থেকে একটু দূরে, কিন্তু নদী ভাঙনে তার কবরটা নদীতে বিলীন হয়ে গেছে। তবে এরপর থেকে ওনাকে অনেকেই দেখেছে। তাদের কথা শুনে আমি বাসায় চলে আসলাম।
বাসায় এসে মামাকে সবটা খুলে বললাম। তার সাথে আগে থেকে যে এত কিছু হয়েছে সেটাও বললাম। রহিম চাচা আগে থেকে নাকি এমন কাজ করতেন, তবে সবাই আগে বুঝতে পারেনি। যখন গ্রামবাসীর ক্ষতি হতে লাগলো তখন তারা সবাই ক্ষিপ্ত হয়ে উঠল। পরে একদিন সবাই ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়ে মেরে ফেলেছিলেন। তারপর থেকে তার আত্মা সবাই কোনো না কোনো জায়গায় দেখতে পায়, এবং আমিও হয়তো সেটা পেয়েছি। এরপর মামা দূরে একটা কবিরাজের সন্ধান পেলেন। মামার কথা মতো যেটুকু বুঝলাম কবিরাজটা অনেক কাজের। আমরা তার পরের দিন ওই কবিরাজের কাছে গেলাম। তার কাছে যেতেই তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা কেন এসেছো আমি জানি, আমার সামনে বসো। তারপর বললেন, তোমার উপর খারাপ একটা আত্মা ভর করেছে, সেটা তোমাকে ছেড়ে যেতে চাচ্ছে না, তবে আমি চেষ্টা করব সে যেন তোমাকে ছেড়ে যায়। এরপর কবিরাজ তার নিজের মাধ্যমে ওই আত্মাটিকে হাজির করতে চাইলেন, কিন্তু দেখলাম কবিরাজ ধ্যানে বসে কি সব পড়তে লাগলেন। হঠাৎ করে শুনতে পেলাম কবিরাজের কণ্ঠটা কেমন যেন বদলে গেল। তার কণ্ঠ ধরে কে যেন আমাদেরকে সালাম দিল। তারপর বলল, তোমার উপরে যে আত্মাটা ভর করেছে সেটা আর কেউ নয়, সেটা হলো তোমার গ্রামের রহিম চাচা, যাকে তোমাদের গ্রামের লোকজন পিটিয়ে মেরেছে। আসলে সে প্রতিশোধ নিচ্ছে, তোমরা যে তাকে মেরে ফেলেছিলে এই জন্য। আর এছাড়াও তার কবর দেওয়ার পরও তার কবরটা ভেঙে গিয়েছিল নদী ভাঙনের কারণে, যা ঠিক করা হয়নি। তখন আমি জিজ্ঞেস করলাম, সেটা আপনি কি করে বুঝলেন? কেন ধরেছেন উনি? তখন কবিরাজটি বললেন, এই গ্রামে যারাই আসে তাদের ওপরেই ভর করে পারলে তাদের ক্ষতি করে। তখন আমরা বললাম, এটা থেকে মুক্তি পাবো কিভাবে? কবিরাজ বললেন, আমি এখান থেকে মুক্তির ব্যবস্থা করছি, কিন্তু আপনারা গ্রামবাসীরা সবাই মিলে ওর জন্য বড় একটা দোয়ার আয়োজন করেন, যাতে করে আত্মাটা মুক্তি পায়। কবিরাজের সাথে কথা শেষ করে আমরা গ্রামে ফিরে আসলাম। তারপর গ্রামের সবাই মিলে একটা বৈঠকে বসলাম। সবাই মিলে ঠিক করলাম ওর জন্য বড় একটা দোয়ার আয়োজন করা হবে। একটা নির্দিষ্ট দিন দেখে দোয়ার আয়োজন করা হলো। এরপর আর তেমন কিছু ঘটেনি। আমিও আমার ছুটি শেষে বাসায় ফিরে আসি। দলে আছেন, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি তো সবসময় ভালোর দলে। ভূত.কমে পাঠানো এটা আমার প্রথম ঘটনা। আপনার যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন। আমি সাফায়ে তারাফ শান্ত, একজন ছাত্র। আমার বাসা হচ্ছে টাঙ্গাইল জেলার কালিহাতী থানায় অবস্থিত। আজকে আমি আপনাদের সাথে আমার নিজের গ্রামের একটি মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করব। আশা করি আপনাদের ঘটনাটি ভালো লাগবে। ঘটনা শেষে আমি আমার ফেসবুকের আইডি এবং নাম্বার দিয়ে দেব। আমি সরাসরি ঘটনায় যাচ্ছি। যার সাথে ঘটনাটি ঘটেছে ওনার নাম হচ্ছে ইমদাদুল হক। ওনার বয়স ছিল ৪৫ বছরের মতো। তিনি পেশায় ছিলেন একজন শিক্ষক। আমাদের গ্রাম থেকে ২ গ্রাম পরে একটা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তিনি। বেশ ভালো মনের মানুষ ছিলেন তিনি। আর তার সাথে তিনি বেশ ধার্মিক ছিলেন, ৫ ওয়াক্ত নামাজ পড়তেন। আর আশেপাশের গ্রামের যতগুলো ওয়াজ মাহফিল ছিল তার সব কিছুতেই তিনি অংশ নিতেন। কখনো একা যেতেন, কখনো সঙ্গী নিয়ে যেতেন। আর আপনারা হয়তো জেনে থাকবেন, শীতকালে গ্রাম অঞ্চলে ওয়াজ মাহফিলের হিড়িক পড়ে যায়। এ গ্রামে সে গ্রামে ওয়াজ মাহফিলের আয়োজন হয়েই থাকে। তেমনি একদিন আমাদের গ্রাম থেকে ৪ গ্রাম পরে একটা বড় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়, এবং সেই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় যেখানে সেদিন প্রচুর শীত আর কুয়াশায় আচ্ছন্ন ছিল সেই জায়গাটি, কিন্তু জ্যোৎস্নাও ছিল আকাশে। ইমদাদুল হক স্যার ভাবেন তিনি ওই মাহফিলে যাবেন। যেই ভাবা সেই কাজ। তিনি তার সাথী সঙ্গীদের বলেন ওনার সাথে মাহফিলে যেতে, কিন্তু সেদিন প্রচুর কুয়াশা আর ঠান্ডা থাকায় ওনার সঙ্গীরা কেউ যেতে চান না। পরে উনি ভাবেন ঠিক আছে, তিনি একাই যাবেন। এতদিন ধরে এত জায়গায় যাচ্ছেন, এখন পর্যন্ত কিছু হয়নি। প্রতিবারের মতো এবারও আল্লাহর উপরে ভরসা রেখে তিনি বাসা থেকে বেরিয়ে পড়েন। ওনার স্ত্রীকে ঘরের দরজা বন্ধ করে শুয়ে থাকতে বলেন। উনি বের হয়ে যান মাহফিলের উদ্দেশ্যে। সাথে ছিল মিটমিটিয়ে জ্বলার মতো একটি লাইট। একদিকে ঘন কুয়াশা, তার মধ্যে রাস্তাও চলার মতন না। মূল ঘটনায় যাওয়ার আগে আমাদের এলাকার বর্ণনা দেই, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের গ্রামটা মোটামুটি ছোট একটা গ্রাম, খুব বড় না। 3 দিকে ফসলের মাঠ, আর একদিকে হচ্ছে বড় একটা বিল। আর সেই খোলা বিলের ওপর দিয়েই চলে আসছে আমাদের গ্রামের প্রবেশের রাস্তা। এই রাস্তা ধরে গ্রাম থেকে বের হয়ে অল্প কিছু দূর সামনে আসলেই পরে পুরনো একটি বট গাছ, আর তার থেকে কিছু সামনে এগুলেই পরে একটা বাঁশ ঝাড়। সবকিছু মিলিয়ে এই রাস্তাটার অনেক বদনাম রয়েছে। এখন আমি ঘটনায় চলে যাচ্ছি। প্রতিবারের মতো কোনো ঝামেলা ছাড়াই তিনি মাহফিলে যোগ দেন। তিনি পুরো মাহফিলটাতেই বসে বসে শোনেন, আর মাহফিল
মধ্যরাত পর্যন্ত বা তার বেশি সময় ধরে চলে। ওনার মাহফিল শেষ হতে হতে রাত 1:30টার মতো বেজে যায়। তারপর তিনি মাহফিল শেষ করে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকেন। আমাদের গ্রামে প্রবেশের রাস্তায় যখন তিনি আসেন তখন ওনাকে ঘন কুয়াশা যেন চারিদিকে চাদরের মতো আঁকড়ে ধরেছিল। তিনি মাহফিলে এসেছিলেন যখন তখন তেমন কুয়াশা ছিল না, কিন্তু এখন 5 হাত সামনেও কিছু দেখা যাচ্ছে না, এমন কুয়াশা পড়েছে। এই রাস্তায় এত কুয়াশা পড়ার কারণ হলো পুরো ফাঁকা জায়গা, তার উপরে রাস্তাটা ছিল বীজের ওপর দিয়ে। এটা দেখে ওনার শরীর জানি কেমন একটু ঝাঁকুনি দিয়ে ওঠে। এখন কুয়াশা পড়েছে, এই রাস্তায় এত কুয়াশা পড়ার কারণ হলো পুরো ফাঁকা জায়গার উপরে রাস্তা, এবং রাস্তাটা আমাদের সেই বিলের ওপর দিয়ে চলে গেছে। এটা দেখে ওনার শরীরটা কেমন একটু ঝাঁকুনি দিয়ে ওঠে। তিনি হালকা একটু ভয় অনুভব করেন, কিন্তু তিনি তার তোয়াক্কা না করে হাঁটতে থাকেন। হাঁটতে হাঁটতে যখন তিনি বাঁশঝাড়ের কাছে আসেন তখন ওনার পা ওঠাতে তিনি পারছিলেন না। হঠাৎই কেমন যেন ভয় পাচ্ছিলেন, ওনার শরীর ভারী হয়ে যাচ্ছিল। অনেক জায়গায় তিনি যান, এই রাস্তাতেও তো তিনি যাওয়া আসা করেন, এমন তো কখনো হয়নি, আজকে ভয় লাগছে কেন? তিনি দোয়া দুরুদ পড়ে বুকে সাহস নিয়ে 1 পা বাড়াবেন, তখনই পেছনে কেমন একটা মরমর করে বাঁশঝাড়ের মধ্যে থেকে আওয়াজ তার কানে আসে। এটা দেখে তিনি আর সহ্য করতে পারেন না, কারণ ওনার আর বুঝতে বাকি নেই যে তিনি খারাপ কিছুর কবলে পড়েছেন। কোনো ঝড় বাতাস ছাড়াই বাঁশঝাড় থেকে বাঁশ মাটিতে পড়ছে। এই প্রচণ্ড শীত আর ঘন কুয়াশার মধ্যে তার সাথে হঠাৎ করে এসব কি হচ্ছে? আশেপাশে বাড়িঘর নেই যে তিনি চিৎকার করে কাউকে ডাকবেন, এমনিতেই অনেক ঠান্ডা, তার মধ্যে এই সমস্ত দেখে ওনার শরীর প্রায় অবশ হয়ে গিয়েছে। তিনি কি করবেন বুঝে উঠতে পারছেন না। এমন অবস্থায় তিনি অনেক জোরে আল্লাহু আকবার বলে দোয়া পড়তে থাকেন এবং দৌড় দিতে থাকেন। দৌড়াতে দৌড়াতে তিনি বাঁশঝাড় থেকে বের হয়ে খানিকটা দূরে চলে আসার পরে মাটিতে পড়ে যান। আর তিনি বুঝতে পারেন তিনি খুব ক্লান্ত হয়ে গেছেন, প্রচুর পরিমাণে তিনি হাঁপাচ্ছেন। এই প্রখর শীতের মধ্যেও তিনি এমনভাবে ঘেমে গেছেন যেন মনে হচ্ছে এটা গ্রীষ্মকাল। তারপর তিনি মাটিতে উঠে দাঁড়ান, আবার আল্লাহকে স্মরণ করেন। সামনের দিকে বেশ কিছুটা জায়গা জুড়ে তিনি হাঁটতে থাকেন। তারপর ওই বটগাছটার কাছাকাছি আসেন এবং তখন তিনি দূরে একটু লক্ষ্য করেন যে বটগাছটা ছুঁয়ে রাস্তার ওপর সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা পড়ে আছে। তিনি মনে মনে ভাবেন, এত রাতে এইখানে কি পড়ে থাকবে? মাহফিলে যখন যাচ্ছিলেন তখন তো কিছু দেখেননি। তারপর ভয়ে ভয়ে আস্তে আস্তে সেই জায়গায় এগিয়ে যান। উনি বুঝতে পারেন এটা একটা মানুষের মরদেহ যা কাপড় দিয়ে মোড়ানো। এটা দেখে ওনার চোখ বড় হয়ে যায়। তার মনে পড়ে বাঁশঝাড়ের কথা তিনি এর আগেও শুনেছেন, এইখানে মানুষের দেহ পড়ে থাকে। এমন অবস্থায় তিনি কি করবেন বুঝতে পারছিলেন না, চিৎকার করে কাউকে ডাকতেও পারছিলেন না। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, শরীর কাঁপছে থরথর করে। ইমদাদুল হক স্যার উনি মনে মনে ধরেই নিয়েছেন আজ উনি আর জীবিত বাসায় ফিরে যাবেন না। আবারও আল্লাহু আকবার বলে যখনই দৌড় দিয়ে সাদা কাপড়ে মোড়ানো লাশটিকে অতিক্রম করতে যাবেন তখন ওনার দেহটা বাম পায়ে 1 হাত দিয়ে ধরে ফেলে কেউ। উনি আবার উপর হয়ে মাটিতে পড়ে যান। অনুভব করেন অনেক ঠান্ডা একটা হাত ওনার পা শক্ত করে ধরে আছে। তারপর উনি অনেক বেশি ভয় পেয়ে যান এবং তিনি যা দেখেন তা তিনি কখনো কল্পনাও করেননি। তিনি দেখেন যে উনি ওনার পা ধরে আছেন, মানে পড়ে থাকা দেহটা যখন বসে আছে ওনার দিকে রক্ত মাখানো চোখ নিয়ে তাকিয়ে রাগে গড়গড় করছে। তিনি দেখতে অবিকল স্যারের মতো। এটা দেখে উনি অনেক জোরে একটা চিৎকার দেন এবং এক ঝটকায় তার পাটা ছাড়িয়ে নিতে চান। এরপরে তিনি পা ছাড়িয়ে নিয়ে দৌড়াতে শুরু করেন এবং তিনি শুনতে পান কেউ পেছন থেকে তাকে ডাকছে। রাস্তাটা সোজা চলে গেছে, তিনিও দৌড়াচ্ছেন। কিছু দূর আসার পরে কোনো দিকে না তাকিয়ে শুধু দৌড়াতে থাকেন। শীতল বাতাস অনেক জোরে আঘাত করে, তিনি মাটিতে পড়ে যান। আবার উঠে দাঁড়ান, ধস্তাধস্তি শুরু হয়। আবারও উঠে দাঁড়ান, ওনাকে তখন অনেক আঘাত করা হয়। তিনি চিৎকার করেন, ওই দানবের সাথে ধস্তাধস্তি করে কিছুতেই তিনি ওই দানবের সাথে পেরে উঠছিলেন না। হঠাৎ তিনি খেয়াল করলেন তার চোখ বন্ধ হয়ে আসছে। তারপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তার সাথে কি হয়েছিল এটা তিনি আর বলতে পারেন না। পরের দিন ওনাকে বিলের সাথে লেগে থাকা পাশের গ্রামের একটি বাড়ির পিছনে কাপড় চোপড় ছাড়াই একদম উলঙ্গ অবস্থায় পাওয়া যায়। মানুষ তাকে চিনতে পারে এবং তার বাড়িতে খবর পাঠায়। এরপর থেকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন আর তার পিঠের মাঝে কুঁজো লোকদের মতন বেশ উঁচু একটা জায়গার সৃষ্টি হয়।